সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় বাজেট ও করোনার বাস্তবতা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, কৃষিমন্ত্রী, এবং থাকবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জীবন ও অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনা মোকাবিলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ। চরম দৈন্যদশার পরও অবহেলিত স্বাস্থ্য খাত, মাস্কের চুরি ধরল এনএসআই। কমছে আইসিইউ যন্ত্রাংশ, সুরক্ষা সামগ্রী ও স্বর্ণের দাম। খরচ বাড়বে ফোনালাপ ও ইন্টারনেট ব্যবহারে। কৃষি ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে উস্কে দেয়া হয়েছে দুর্নীতিকে, অভিযোগ বিএনপির। মন গড়া প্রতিক্রিয়া, মন্তব্য আওয়ামী লীগের। এবং দেশে করোনায় আজও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,187, 24 ঘন্টায় সুস্থ প্রায় 850। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। শুরুতেই বলেছি, আলোচনার শিরোনাম করেছি আজকে বাজেট ও করোনার বাস্তবতা। আপনারা জানেন যে গত 3 মাসের বেশি সময় ধরে বাংলাদেশ করোনাকে মোকাবেলা করছে। তো সেই সময় আমাদের বাজেটটি আজকে উত্থাপন করা হয়েছে। 2020-21 সালের অর্থ বছরের বাজেট সংসদে আজকে প্রস্তাব করা হয়েছে। বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এজন্য আমাদের সঙ্গে সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক, আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। শুরুতে যুক্ত হতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি, এবং আজকে বাজেট উত্থাপনের জন্য আপনার ক্যাবিনেটের সদস্যরা যারা আছেন তাদেরকে সহ আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যেটি আমরা বলছি যে শুরুতেই আজকে এই যে করোনার বাস্তবতায় আমরা বাজেটটি প্রস্তাব করা হলো, তো এই করোনার প্রতিফলন কতটুকু ঘটেছে সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। শুধু একটি বিষয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট প্রস্তাব, সেখানে আমরা দেখেছি 2018-19 অর্থ বছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে আপনার 8.15%, যেটি বলা হয়েছে, এবং পরিবর্তিত বাস্তবতায় করোনার কারণে সেটিকে আপনারা ধরেছেন 5.2%। 20-21 অর্থ বছরে যে বাজেট আজকে প্রস্তাব করা হয়েছে সেখানে প্রবৃদ্ধির বিবেচনা করা হয়েছে 8.2%, মূল্যস্ফীতি 5.4% হবে মর্মে আশা করা হচ্ছে। অনেকেই বলছেন, যেখানে অর্থনীতি বিশ্লেষকরা এই করোনার বাস্তবতার কারণে প্রবৃদ্ধি 1.2 কিংবা 2 এরকম হবে বলে মন্তব্য করছেন, সেখানে আপনারা যেটি ধরেছেন সেটি 8.2, সেটি কতটুকু অর্জন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন মাননীয় মন্ত্রী? আমাকে না, আমাদের আমি নাকি না, মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে প্রশ্নটি করেছি। আচ্ছা, আমাকে, ওকে, ঠিক আছে, জি। ধন্যবাদ আপনাকে। ওনারা অনেকের মন্তব্যের কথা বলেন 1.2 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা নিয়ে কোনো এখানে বিবাদে যাওয়ার প্রশ্ন নেই, তর্কেরও কোনো প্রয়োজন নেই। যার যার গবেষণার ফল তিনি প্রকাশ করার তার অধিকার আছে, করবেন। আমরা বাস্তব ক্ষেত্রে আছি, এখানে আমরা মোকাবেলা করছি কোভিড, এবং আমরা মোকাবেলা করছি যে অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে, এটা আমাদের সমস্যা। এখন এটা থেকে উত্তরাবার জন্য কিন্তু আমাদেরকে খাটতে হবে। আমাদের বলতে আমি শুধু সরকার নয়, আমাদের সঙ্গে যারা একমত আছেন, দেশের জনসাধারণ এবং অন্যান্য যারা, সবাই মিলে কাজ করে আমরা এখান থেকে উঠে আসতে হবে। এই জন্য এই বাজেট, যেটাকে আপনি বললেন, যেখানে 8.2 আমরা ধরেছি প্রবৃদ্ধি, এটা কারণ দুটা। একটা হলো আমাদের ট্র্যাডিশন, গত কয়েক বছরে আমরা যে মাত্রায় পৌঁছেছিলাম, সেই বিশ্বাসযোগ্যতাটা, সেই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা মনস্তাত্ত্বিক দিকটাকে আমাদের নজরে রাখতে হবে। হঠাৎ যদি এইটাকে ভয়ঙ্কর রকমের একটা নিচে নিয়ে নেওয়া হয়, যেটা আপনি বলছেন বাস্তবতার মানে প্রয়োজনে করতে হতে, হয়তো সেটা একদিক থেকে ক্ষতির কারণ হতো। এটাকে একটা স্বীকৃতি দেওয়ার প্রশ্ন ছিল। বরঞ্চ আমরা মনে করছি যে আমরা যদি একটাই শুধু শর্ত, এই কোভিড এর যন্ত্রণাটা উইদিন রিজনেবল টাইম, উইদিন দ্য নেক্সট 1 or 2 months রিসিড করে, উইচ ইজ লাইকলি অন্যত্র করেছে, ইউরোপে করেছে, আমেরিকায় করছে, আমরা আশা করি করবে শিগগিরই।
তাহলে আমাদের ধারণা আমাদের সরকারের যে আমরা অর্থনীতির যে ভয়ঙ্কর চাপে আছে এখানে উঠতে পারবো, এবং 8.2 যে আমরা অভিষ্ট লক্ষ্য ধরেছি এটা অর্জন করতে পারবো আমরা আশা করি, কাছাকাছি যেতে পারবো আমরা আশা করবি, আমরা মনে করি এটা করতে পারবো। আর এছাড়া কিছু কিছু দিক এত ভয়ের মধ্যেও কিন্তু আমাদের সম্প্রতি খুব ভালো ছিল। আমাদের রিমিটেন্স প্রবাহ অর্থনীতিটা অন্যতম পিলার, সেটাতে আমরা ভালো করেছি, বাড়ছে প্রতিনিয়ত। এছাড়া আমাদের রিজার্ভ, যেটা আমাদের মেরুদণ্ডের শক্তি অর্থনীতির, সেইটাও বাড়ছে। আজকেও গভর্নর বাংলাদেশ ব্যাংক আমাদের মিটিং এ বললেন, আমাদের কৃষিমন্ত্রী মহোদয় ছিলেন, যে তার এই প্রবাহটা আরো বাড়ছে। এবং যে চমৎকার কৃষিতে আমরা অর্জন করেছি এই বছর, যে খাদ্যের যে একটা ভয়ঙ্কর ঘাটতি থাকে এই দেশে অতীতে ছিল, সেটা থেকে আমরা মোটামুটি এখন ভালো পর্যায়ে আছি, এবং আমাদের কৃষি চমৎকার ফল দিয়েছে, আরো ফল দেওয়ার সম্ভাবনা আছে। কৃষিতে যদি আমরা ইনভেস্ট করি, এবং ইনভেস্ট করছি, এই বছর বাজারে বেশি অর্থ ধরা হয়েছে। এই সকল কারণে সবচেয়ে বড় কারণ যেটা, বিশ্ব বাজারে ঋণের বাজার, যেটা ঋণের বাজারই বলবো আমি, ঋণের প্রাপ্তির সম্ভাবনা অনেক বেটার অতীতের চেয়ে। আইএমএফ বিশাল বড় $1 ট্রিলিয়ন ফান্ড ঘোষণা দিয়েছে আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংক ওই রকম কাছাকাছি পরিমাণে। আমাদের যে এখানে এশীয় উন্নয়ন ব্যাংক আছে, প্রত্যেকটা আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা বিশাল বড় অঙ্কের টাকা এবার দিবে, কারণ তারা গ্লোবালি বড় বড় মহাজন রাষ্ট্র যেগুলো আছে তাদের ওখান থেকে চাপ আছে। কারণ এই অর্থনীতি যদি গ্লোবালি ঊর্ধ্বে না যায়, তাহলে তাদেরও যে জীবনযাত্রার মান তারা অর্জন করেছিল এত বছর, সেটা ধরে রাখতে পারবে না, সংকোচনে যাবে। সুতরাং তাদের স্বার্থে, গ্লোবাল বিজনেসের স্বার্থে আমাদেরকে ও তারা এই সুযোগের অংশ নিতে দিবে। শর্ত শুধু একটাই, আমাদের প্রকল্প নিয়ে যেতে হবে, কৃষিতে প্রকল্প নিয়ে যেতে হবে, স্বাস্থ্যের প্রকল্প নিয়ে যেতে হবে, যোগাযোগের প্রকল্প নিয়ে যেতে হবে। অর্থাৎ যে প্রকল্পগুলো রিটার্ন দিবে, আমাদের ভ্যালু ফর মানি দিবে, এবং প্রকৃত জনকল্যাণে ব্যয় হবে। শুধু এই শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আমরা কোমল সুদে, কম সুদে, সফট টার্মে অনেক বেশি ঋণ আমরা নিতে পারবো। সুতরাং আমরা আশাবাদী যে এই একটা মাত্র শর্ত ছাড়া বাকি শর্ত ইতিবাচক আছে, এবং সেই শর্তটা হলো কোভিড এর চলে যাওয়া। আমরা আশা করছি কোভিড শিগগিরই যাবে। ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। যুক্ত হতে চাই মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে। মাননীয় কৃষিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। পরিকল্পনা মন্ত্রী যে বিষয়টি বলছিলেন যে কৃষি হচ্ছে এই বাজেটে কিংবা আগামী অর্থ বছরে আমাদের একটি বিশাল সম্ভাবনার জায়গা, কৃষিতে এবার বাম্পার ফলনও হয়েছে, এবং কৃষিতে আমরা দেখেছি কৃষির যন্ত্রাংশ সহ বেশ কিছু জায়গাতে আপনার দাম কমেছে। তো সবকিছু মিলিয়ে কৃষি হাতের পাঁচ, সেটিই বলা যায় আগামী অর্থ বছরের জন্য। তো সেই কৃষি খাতকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কিরকম আসছে অর্থ বছরে, মাননীয় কৃষিমন্ত্রী? যেহেতু বাজেট নিয়ে আলোচনা, আমার মনে হয় সার্বিক দিকটাই আলোচনা করা উচিত। আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় যারা মানুষ সুন্দরভাবে সম্ভাবনাগুলো তুলে ধরেছে। আমি একটু গত অর্থ বছর 19-20 সালের কথা বলতে চাই। আমাদের কিন্তু লক্ষ্যমাত্রা 8-এর বেশি ছিল, সেটা আমরা অর্জন করতে পারিনি। এটা আমরা বলেছি 5.2 ভাগের মতো অর্জন হবে, বা তার কমও হতে পারে 30 জুনের পরে হিসাব করে, অথবা আর একটু বাড়তে পারে। কিন্তু আমরা কিন্তু বলি নাই যে আমরা 8 ভাগই অর্জন করেছি। কেন পারি নাই? কোভিড-19 যে অভিঘাত সারা পৃথিবীর অর্থনীতির উপর এসেছে, আঘাত এসেছে, সেই আঘাত থেকে আমরা মুক্ত না। 3 মাস একটানা আমাদের পরিবহন শিল্প কারখানা, রপ্তানিমুখী শিল্প কারখানা সবই বন্ধ ছিল। এই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জন হয় নাই। এই বাস্তবতাকে মেনেই যেটা আমরা পেয়েছি সেটাই আমরা অর্জন করেছি। কিন্তু আজকে সারা পৃথিবী, মানব জাতি এই করোনার বিরুদ্ধে লড়াই করছে, এবং করোনার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য গবেষণা হচ্ছে, এবং এটার থেকে বেরোবার জন্য চেষ্টা হচ্ছে। অনেক দেশই সাময়িকভাবে তারা, যেভাবে কিছু ইউরোপিয়ান কান্ট্রি, তারা আমাদের চেয়ে জনসংখ্যার অর্ধেকেরও কম, কিন্তু সেখানে মৃত্যুর সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, সেখানে সংক্রমিত লোকের সংখ্যা অনেক বেশি। এটা আস্তে আস্তে রিসিভ করছে, কমে যাচ্ছে। আমরা আশা করি যে আমাদের দেশেও হয়তো কমবে। কাজে আমরা সামনের বছরের বাজেটটা আমরা করেছি, আমরা ধরে নিয়েছি যে মোটামুটি এই কোভিড-19 যে আমাদের উপর আঘাত বা অভিঘাত এসেছে, এটা কমে আসবে। আর বাজেট কিন্তু হয় আমাদের দেশে জুলাই আগস্ট পর্যন্ত মোটামুটি এমনি চলে, সেপ্টেম্বর থেকে বাজেটটা বাস্তবায়ন শুরু হয়, এবং এই রেভিনিউ আর্নিং ওইগুলা হয় আমাদের একটু বেশি। আমাদের এবারের হয়তো অনেকে বলবে উচ্চবিলাস, আমাদের যে রেভিনিউ আর্নিং সেটা 3,80,00,000 টন, 3,80,000
3,80,000 কোটি, যেটা গত বছর গত ইয়েতে ছিল 3,50,000,000, এবং এটা অর্জন হয় নাই, হয়েছে 2,50,000 কিংবা আরো একটু বেশি হবে আর কি, 30শে জুনের পরে গিয়ে জানা যাবে। এই যে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, সেটাকে আমরা ধরে রেখেছি যে আগামীতে যে কোভিডের আক্রমণ, এটা হতে এই ভয়াবহতা এটা এতটা থাকবে না, এই সংকট থাকবে না। যদি থাকে তাহলে সেই বাস্তবতায় আমরা সেটার সাথে মেলাবার চেষ্টা করবো। কিন্তু মানুষের যে মৌলিক বিষয় যেগুলো আছে, যেমন আমি কৃষিমন্ত্রী হিসাবে বলবো যে খাদ্য নিরাপত্তা, আমাদের গত মৌসুমগুলোতে আমন, এই বড় মৌসুমে যে খাদ্য উৎপাদন হয়েছে এবং আমাদের সামনে আউশ আমন, আগামী 6-7 মাস আমাদের তেমন খাদ্য সংকট হওয়ার কথা না। পর্যাপ্ত খাদ্য আমাদের গুদামে রয়েছে, এবার ভালো উৎপাদন হয়েছে, বাম্পার ফলন বলা চলে, এবং কৃষকরা ভালো দামও পেয়েছে, যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। কৃষিমন্ত্রী হিসেবে আপনাদেরকে আমি বলতে চাই, আউশে আমাদের এরিয়া বেড়েছে। আমাদের গত বছর 27-28 লক্ষ টন ছিল, এবার আমরা টার্গেট করেছি 35 লক্ষ টন, সেটা হয়তো বেড়ে যাবে। আমরা আমনের জন্য এমন প্রস্তুতি নিচ্ছি, বীজ, সার এবং সেচে। আমনও খুব ঝুঁকিপূর্ণ, বন্যা হতে পারে কিংবা অক্টোবর মাসে খরা হতে পারে, তাতে করে আমনের উৎপাদন কমে যায়। এগুলোকে সামনে রেখে আমরা একটা কম্প্রিহেনসিভ কর্মসূচি নিচ্ছি, যে কোনো মূল্যে যাতে আমরা টার্গেট অর্জন করতে পারি। প্রকৃতি যদি চরম বিরূপ না হয়, প্রকৃতি যদি আমাদের সামনে একদম দুর্যোগ হিসাবে না আসে, বন্যা কিংবা খরা, সেই ক্ষেত্রে আমরা খাদ্য নিরাপত্তা, এটা মৌলিক মানুষের এটি যদি আমাদের ঠিক থাকে, শাকসবজি, গ্রীষ্মকালীন শাকসবজি এবং পরবর্তী শাকসবজি, আরো কয়েকটি মূল ফসল আছে, গম, ভুট্টা, আলু, এই 3টা ফসলই আমাদের কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ না। আলু মোটেই ঝুঁকিপূর্ণ না, আমাদের নেক্সট বুড়ো যেটা, সেটাও এরকম ঝুঁকিপূর্ণ না। তারপরে আপনার ভুট্টা, এটার 12 বছর আগে, 10-12 বছর আগে ভুট্টা কোনো ফসলই ছিল। এখন আমরা 50 লক্ষ টনের বেশি ভুট্টা উৎপাদন করি, 50 লক্ষ টন। আমাদের দরকার 60-62-65 লক্ষ টন। বিদেশ থেকে কিছুটা আমদানি করতে হয় বিভিন্ন পশু খাদ্যের জন্য, মাছ, মুরগির খামার, হাঁস মুরগির খামার, অন্যান্য পশু খাদ্য হিসাবে। তারপরে আপনার আলু, আমাদের দরকার 70-80 লক্ষ টন, আমরা সেখানে এই বছর উৎপাদন করেছি প্রায় 1 কোটি টন। এই যে 10 মিলিয়ন টন আমাদের একটা সারপ্লাস রয়েছে। শাকসবজিও আমাদের কিন্তু আমাদের ঘাটতি নাই। অনেক সময় দেখা যায় কৃষিমন্ত্রী এই বিষয়গুলো বুঝেছি, এবং আপনার সঙ্গে আমি একটি বিষয় একমত। এবার যে ধান উৎপাদন যেরকম বাম্পার হয়েছে, কৃষকরা ধানের মূল্যও পাচ্ছেন। এই জন্য একটি বিষয় অনেকে বলছেন যে গত 80 দিন ধরে যে আমাদের আমদানি বাস্তবতার কারণেই বন্ধ, অর্থাৎ চাল আমদানি আমরা করছি না, সে কারণটাতেই কৃষকরা আপনার দাম অনেক বেশি পাচ্ছেন। এবার আপনারা, আমরা যেটি শেষ খবর নিয়ে যেটি জেনেছি যে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে কৃষকরা মিলারদের কাছে বিক্রি করছেন। এবং এই যে আপনারা এবারের প্রস্তাবিত বাজেটে পেঁয়াজের উপর আমদানি কর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এগুলোতে হয়তো আমাদের পেঁয়াজ চাষিরাও সুবিধা পাবেন। তো এই জায়গাটাতে আমরা বলতে চাই যে আমাদের কৃষকের যাতে সঠিক মূল্য পায়, এই ব্যাপারে দীর্ঘমেয়াদী আরো কি করা যেতে পারে মাননীয় কৃষিমন্ত্রী? না, যেমন আপনার এইবারের বাজেটে আছে হাঁস মুরগির খাবার, এই যে বিভিন্ন পশু খাদ্য এবং মাছ, মৎস্য খামার ইয়েদের জন্য, মৎস্য খামারের মাছের জন্য, এই খাবারের দাম কমানোর জন্য কিন্তু বিদেশি যে ডিউটি ছিল সেটা অনেক কমিয়ে আনা হয়েছে, যাতে খাদ্যের দাম কমে। যেমন পেঁয়াজের কথা আপনি বললেন, তেমনি পশু খাদ্য এটার দাম কমানোর জন্য এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন কৃষি যন্ত্রপাতির উপর যে ডিউটি, সেটাও এটা শুল্ক মুক্তই রাখা হয়েছে, কোনো শুল্ক এখানে ইম্পোজ করা হয়নি। তারপর উৎস কর, কতগুলো জিনিস বিদেশ থেকে আনা হয়, বিভিন্ন ফসল, ডাল, রসুন, পেঁয়াজ, এগুলোর উপরও কিন্তু আপনার উৎস করটাকে 5% থেকে কমিয়ে 2% আনা হয়েছে। কাজে অনেকগুলো বাজেটে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এবং কৃষি উৎপাদনকে বৃদ্ধি করার জন্য আপনি জানেন যে আমাদের 9,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ আছে। এটা আমরা সার, বীজ এবং সেচ, বিদ্যুৎ যে কোনো জায়গায় আমরা দিতে পারি। ইনশাল্লাহ এই বছর আমরা এই তো সারের দাম দেখছি, ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট, প্রতি টনে $60-70 করে কমে গেছে। এটা স্বাভাবিক। এমওপির দামও এরকম কমেছে। এটার মূল কারণ হলো তেলের দাম কমেছে বলে এগুলোর দাম কমেছে।
এখানে 9,000 কোটিতেও কিন্তু আমাদের কিছুটা সেভিং এর সম্ভাবনা রয়েছে। আমরা একটা প্রকল্প নিয়ে আসছি, প্রকল্পটা মাননীয় পরিকল্পনা মন্ত্রী এখানে রয়েছেন। আগামী 21 তারিখে বোধহয় একনেক হবে, একনেকে হলে 3,200 কোটি টাকা কৃষক যন্ত্রপাতির উপর একটা প্রকল্প আসছে এবং আগামী বছর থেকে এটা বাস্তবায়নে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 1 ইঞ্চি জমিও আমরা খালি রাখবো না। এই কোভিড এর মধ্যে 3 মাসের মধ্যে এই ঘোষণার পরেই আমরা উদ্যোগ নিয়েছি আরেকটি প্রকল্প বাড়ির আঙ্গিনায় বিভিন্ন শাকসবজি করার জন্য। আমরা 14টা সবজি এই বাগানে করা যাবে, যার বাড়ির আঙ্গিনায় 14 ফিট 20 ফিট জায়গা আছে এবং 5 থেকে 6 জনের একটা পরিবারের জন্য সারা বছরের পর্যাপ্ত পরিমাণ সেখানে সবজি উৎপাদন হবে। এর জন্য আমরা কৃষককে বীজ, তারপরে সার, এমনকি প্রযুক্তি একটা মডেলের মতো করে, এটা মডেল কালিকাপুর মডেল বলে, এটা আমাদের বিজ্ঞানীরা করেছিল। সেটা দেখা গেছে যে খুবই ভালো, একদম গাজরও করা যাবে, লতা করা যাবে, আপনার করলা এই পাশ যে বেড়া দেওয়া হবে বেড়ার মধ্যে করা যাবে, করে 5-6 জনের ফ্যামিলি চাহিদা পূরণ করেও আত্মীয় স্বজনকে দিতে পারবে। মাননীয় কৃষিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার আপনার কাছে একটু যুক্ত হতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শুনছিলেন দুজন মন্ত্রী বলছিলেন, একটি বিষয় আপনার দৃষ্টি একটু আকর্ষণ করতে চাই আমি, এবারের বাজেটেও আপনার কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তো অনেকেই এটি নিয়ে নানান কথা বলছেন, আপনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান হিসেবে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। রাজস্ব টার্গেট যেটা রাখা হয়েছে, কয়েক বছর যাবত তো টার্গেট সবসময় বেশি রাখা হতো, মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন, কারণ আমাকে তো একটা আপওয়ার্ড ট্রেন্ডে থাকতে হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছেই যে এটার টার্গেট অর্জিত হচ্ছে না। এর কারণ হচ্ছে যে অর্থনীতির থেকে আমি রেভিনিউ আর্নড হবে, সেই অর্থনীতি বেশ কিছুটা রোগাক্রান্ত, নানানভাবে অস্থিতিশীলতায়, ব্যাংকিং খাতের, অর্থনৈতিক খাতের, আর্থিক খাতের, এবং এই সাম্প্রতিককালে তো করোনায় বেশ কিছু লক্ষ্যমাত্রা। সাধারণত মার্চ মাস পর্যন্ত আমরা রেভিনিউ আর্নিং একটা নিম্ন ধারায় থাকে, শেষের 3 মাসে সাধারণত এটা পিক আপ করে। কিন্তু এবার সেই 3 মাসটাই আসলে আমরা করোনায় আক্রান্ত ছিলাম, সেই জন্য এবার টার্গেট অর্জিত হয়নি। এটা ঠিক আছে, এটা ব্যাখ্যা ঠিক আছে। কিন্তু আগামীবারে যেটা করা হয়েছে সেটা যেহেতু আমাদের আর্নিং এর ব্যয়ের বাজেট বেড়েছে, বাড়বেই, বাড়ার কথাও, কারণ আমাদের এই সুরক্ষা, তারপরে কি বলে রিকভারি, এগুলো যেহেতু এর জন্য অনেক বরাদ্দ রাখতে হচ্ছে এবং আমাদের মেগা প্রকল্পগুলো যেভাবে হোক শেষ করতে হচ্ছে। এই জন্যই, কারণ আমরা যদি এটা ফার্দার ডিলে করি তাহলে এটার কস্ট আরো বেশি বেড়ে যাবে। এইরকম বেশ কয়েকটা অনিবার্য কারণে আমাদের ব্যয়ের বাজেটটা তো বেড়েছে। এটা এবং সরকারের ব্যয় মানে কিন্তু অর্থনীতির আয়, এটাও বুঝতে হবে। তো সেই জন্যেই অর্থনীতির আয়ের জন্যেই যে প্রকল্প বা যেগুলো চলছে এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আর্নিংটা তো সেইভাবে হবে না, পিক আপ করবে না, কারণ যেহেতু করোনার যে ক্ষতিগ্রস্ততা, সেই করোনায় যে অর্থনীতি যে অচলায়তনের ভিতরে যে চলে গেছে, তাকে যতক্ষণ না আমি সুস্থ করতে পারছি ততক্ষণ এটা হবে না আর কি। না হলে এর জন্য কিছু খুব কড়া ধরনের কিছু পদক্ষেপের প্রয়োজন ছিল। যে প্রয়োজন ছিল, এই যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে সাদা টাকা কালো টাকা সাদা করার বিষয়ে, সাদা টাকা কালো টাকা করার বিষয়ে আজকের কথা নয়, এটা অনেক আগের থেকে এটা দিয়ে রাখা হচ্ছে, কিন্তু আসলে কেউ রেসপন্ড করে না। এবার আমরা মনে করেছি যে, বা প্রয়োজন হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যেহেতু বেসরকারি বিনিয়োগ অনেকটা থেমে আছে বা অগ্রসর হচ্ছে না, এবং সরকারের পক্ষেও এই বেসরকারি খাতকে বেশি সাহায্য দেওয়াও যাচ্ছে না, কারণ ব্যাংকের তো সরকারকেই ব্যাংকের থেকে লোন নিতে হচ্ছে। সেই জন্য তো সেই কারণেই যদি এই অপ্রদর্শিত টাকা বা কালো টাকা এগুলো যদি অর্থনীতিতে আসে, এই স্বার্থে যে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বাড়ুক, এটা এই স্বার্থে যে যদি এমন এমন খাতে বিনিয়োগ হোক যেখান দিয়ে আমাদের কর্মসৃজন হবে, যেখান থেকে আমরা মানুষকে উদ্ধার করে আনতে পারবো, এই ধরনের এইটার দৃষ্টির থেকেই কিন্তু এই কালো টাকা সাদা করার যে প্রভিশন দেওয়া হয়েছে। কিন্তু এখানে মেন যে বিষয়টা হয়ে গেছে সেটা হচ্ছে সবসময় কিন্তু এই কালো টাকা সাদা করার ক্ষেত্রে কর, যেটা প্রযোজ্য কর, সেটাই থাকে, এবং ওর সাথে আরেকটা শর্ত থাকে, তোমাকে প্রশ্ন করবো কি করবো না ইত্যাদি। আমি প্রশ্ন করার বিষয়টাকে ছাড় দিলাম, কিন্তু কর যদি আমি পূর্ণাঙ্গ না পাই
দেখা যাচ্ছে যে মাত্র 10% দেওয়া হচ্ছে। এখানেই একটা মানে হচ্ছেই যে তাহলে রেগুলার করদাতারা তারা তো নিরুৎসাহিত হবেন। তিনি বলবেন আমি রেগুলার কর দিচ্ছি, আমি দেই 25%, 35%, 30%। হ্যাঁ, আর উনি না দিয়ে, উনি এতদিন না দিয়ে এটা লুকিয়ে রেখে উনি এটা 10% দিয়ে পেরে যাবেন। হ্যাঁ, অর্থনীতির টাকার দরকার, এটা ঠিকই, কিন্তু তাই বলে আমি আমার নৈতিক অবস্থান, কারণ আমি আরেকজন, আমার আরেক স্টেক হোল্ডার সে বলছে যে আমি রেগুলার দিয়ে যাচ্ছি এই পার্সেন্টে, আর আপনি ওনার বেলায় 10% দিলেন। এখানটায় আমার মনে হয় একটু দেখার বিষয় আছে। এটা নৈতিকতার কারণে এটা একটা, কারণ নইলে হবে কি, এটা এমন ধরনের একটা মূল্যবোধ সৃষ্টি করবে যে তাহলে এরকম টাকা মানি লন্ডারিং করা যায় এবং করাতেই প্রকারান্তরে উৎসাহিত করার প্রশ্ন উঠে আসে। আশা করি এই বিষয়টা দেখা হবে, কেননা অর্থনীতিতে আমার এই যে কালো টাকা সাদা টাকা করার প্রথম উদ্দেশ্যই হচ্ছে যে এরা করের আওতায় আসুক, এবং করের আওতায় আসা মানেই হচ্ছে সে কর দেবে, কর দিয়ে সে যাবে। আমি তাকে কিছুটা অন্য করতে পারি যে ঠিক আছে আপনার প্রশ্ন করব না বা এটা করব না, সেটা আলাদা আমি করতে পারি, কিন্তু এই করের হার 10% করাটা আমার মনে হয়, আমি এখনো পুরো বাজেটটার নিটিগিটি দেখি নাই, অর্থ বিলও দেখি নাই। এনবিআর নিশ্চয়ই এ ব্যাপারে পরবর্তীকালে যে কর পরিপত্র জারি করবে সেখানে তারা আরো ভালোভাবে ব্যাখ্যা দেবে, কিন্তু ইট মে গিভ এ নেগেটিভ মেসেজ টু দ্য ইকোনমি, টু দ্য ফিউচার অনেস্ট ট্যাক্স পেয়ার্স। সেই বিষয়টা মনে হয় দেখার ব্যাপার থাকবে। জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। যুক্ত হতে চাই মামুন রশিদের সঙ্গে। মামুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুরুতে যেটি আমরা শুরু করেছিলাম, মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে কথাটি বলেছেন যে এই যে 8.2% প্রবৃদ্ধি হার নির্ধারণ করা হয়েছে, তিনি সেটিকে অর্জনযোগ্য বলেই মনে করছেন। তো আমি করোনার বাস্তবতা মাথায় নিয়ে আপনার কাছে জানতে চাই, আসলে এটি কতটুকু অর্জনযোগ্য বলে আপনি মনে করেন? মামুন রশিদ। ধন্যবাদ। আমার খুব একটা দ্বিমত নেই। দুজন মাননীয় মন্ত্রী আমার প্রিয় দুজন লোকও বটে, ওনাদের সাথে প্রায় কথাবার্তা হয়। জিনিসটা উনি কিন্তু একটা কাভারেজ নিয়েছেন, বিশেষ করে মাননীয় কৃষি মন্ত্রী। উনি বলেছেন যে জুন মাসের পরে দরকার হলে প্রয়োজন আমরা আবার দেখব। ওনারা বলেছেন যথার্থ ওই যে 5.2 আমাদের অঙ্কে, যেহেতু 3 মাস প্রায় কার্যক্রম বন্ধ ছিল, ওই 3 মাস নেগেটিভ গ্রোথ হতে পারে। আমরা শ্রীলঙ্কায় দেখেছি ইকোনমি কন্ট্রাক্ট করেছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী নিজেও জানেন। সিঙ্গাপুরে তারা আশঙ্কা করছে ইকোনমি 7% কন্ট্রাক্ট করবে, সেক্ষেত্রে বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু ওনারা যেহেতু 8.2% দিকে এগুচ্ছিলেন এই অর্থ বছরও, সেইটাকে কেন্দ্র করে এখন ওনারা এটা রিঅ্যাডজাস্ট করেছেন কোভিড বিবেচনায় 5.2%। তো সেইটা যদি আইএমএফ এর ভাষায় কিংবা আইএমএফ এর প্রক্ষেপণ অনুসারে, প্রাক্কলন অনুসারে যদি 3.5% হয়, তাহলে কিন্তু পরের বছর কিন্তু 7, 8, 9 হতে পারে। বেসটা যখন কমে আসে, একই লেভেলে যদি গ্রোথ হয়, সাথে সাথে কিন্তু আর একটা উল্লম্ফন ঘটে। সুতরাং অঙ্কের ভাষায় যে উনি আরেকটা কাভারেজ নিয়েছেন, যেটাকে অর্থনীতিতে আমরা বলি সেটিরাস পেরিবাস, সেটা কি হচ্ছে আদার থিং রিমেনিং দ্য সেম। তো সেই ক্ষেত্রে যদি কোভিড জুলাই আগস্ট মাসের মধ্যে রিসিভ করে সেপ্টেম্বর মাসের থেকে যদি আমরা অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে পারি, কর্মযজ্ঞ সৃষ্টি করতে পারি, গ্রামীণ অর্থনীতি তার যে চাঙ্গা ভাবটা সেটা যদি সে মেনটেন করতে পারে, আমরা যদি বাণিজ্যকে আবার পুনরুদ্ধার করতে পারি, শহরে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাড়াতে পারি, তাহলে কিন্তু বেসটা কম থেকে 8.5% কিংবা 8.2% কিন্তু অমূলক নয়। কিন্তু যদি এই 5.2%টা আরো আমাদেরকে ডাউনওয়ার্ড অ্যাডজাস্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ওই আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্টটাও আবার কমিয়ে আনতে হতে পারে। যেহেতু ওনারা দুইটা কাভারেজ নিয়েছেন, একটি বলেছেন যে আমরা জুন মাসের পরে দেখব, এক, দ্বিতীয় হচ্ছে আমরা সেপ্টেম্বর থেকে কর্মকাণ্ড শুরু করতে চাই। বাজেটের যে বিনিয়োগ অংশটি রয়েছে, বাজেটের যে বন্টন অংশটি রয়েছে, সেটি আমরাকে চাঙ্গা করতে চাই। বন্টনের মধ্যে আমরা নিয়মানুবর্তিতা আনতে চাই, বিনিয়োগের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা আনতে চাই, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। আরেকটি উনি কাভারেজ নিয়েছেন, সেটি বলেছেন আমাদের ফসল বোরো চাষের মতো, আউশের মতো আমনও যদি ভালো হয়, সাবজেক্ট টু এগেইন সেটিরাস পেরিবাস, মাননীয় মন্ত্রী আশা করি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ,
যেটা হচ্ছে বন্যা, আরেকটি উনি কাভারেজ নিয়েছেন যদি খরা না হয়। সো এতগুলো সেটিরাস পেরিবাসের ক্ষেত্রে আমরা ওনাকে বেনিফিট অফ ডাউট দিতেই পারি যে যদি 5% আমাদের এই 2019-20 হয়ে থাকে, 2020-21 এইটার এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করতে পারি তাহলে 8% হতেই পারে। সেই ক্ষেত্রে যেই জিনিসটি আরো কিছু শর্ত আছে যে আমরা যে কাজগুলো করব কর্মযোগ্য, সেই ক্ষেত্রে একদিকে তো প্রাকৃতিক দুর্যোগের কথা উনি বলেছেনই, মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আমরা যে বিনিয়োগ করতে চাই, আমরা যে বন্টন করতে চাই, বাজেটকে যে অর্থায়ন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি গুণগত মানটি বজায় রাখতে পারি, প্রকল্প যেগুলো আমরা বলি প্রবৃদ্ধি মানে বর্ধনকারী প্রকল্প, প্রকৃতি বর্ধক প্রবৃদ্ধি বর্ধক প্রকল্প, আমাদের প্ল্যানিং এর ভাষায়, আমরা বাজেটের ভাষায়, আমরা মাসগ্রেভের বই পড়েছি অর্থনীতিতে। সেই ক্ষেত্রে আমরা যদি গুণগত মান বজায় রাখতে পারি, আমরা যদি দুর্নীতি কে প্রতিহত করতে পারি, আমরা স্বাস্থ্য খাতে আমরা বারবার বলছি, আপনি যদি মাননীয় মন্ত্রী অর্থ বিভাগে কাজ করেছেন তার কর্মকালীন সময়ে, তার জনপ্রতিনিধি হওয়ার আগে, তো উনি জানেন যে আমাদের স্বাস্থ্য যে 4টি ব্যাপারকে অনেক দাম দেওয়া হয়েছে, এখানে ফোকাস করা হয়েছে। একটু হচ্ছে স্বাস্থ্য, একটু হচ্ছে কৃষি, একটু হচ্ছে সামাজিক সুরক্ষা, একটু হচ্ছে আমাদের কর্মসংস্থান। আপনি জানেন নিঃসন্দেহে, আমি তো নিশ্চিত মাননীয় পরিকল্পনা মন্ত্রী জানেন যে স্বাস্থ্য খাতের বাজেট এত দুর্নীতির হওয়ার পরে আমার সুযোগ হয়েছিল জাপানি একটি সংস্থার হয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটি বিশদ পর্যালোচনা রিপোর্ট তৈরি করা। আমরা দেখেছি জেলা হাসপাতালগুলোতে কি হয়, উপজেলা হাসপাতালগুলোতে কি হয়, কেন সরকার কামিয়াব হতে পারে না এত ইচ্ছা থাকা সত্ত্বেও। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রকিউরমেন্টের ডিফল্ট হয়, ফল্ট হয়, প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির পরেও, ব্যবস্থাপনা সংকটের পরেও আমরা কিন্তু দেখেছি অর্থ বিভাগের পক্ষ থেকে যদি আমি পর্যালোচনা করি, আমাদের স্বাস্থ্য বিভাগ কিন্তু তার বাজেটটি বাস্তবায়ন করতে পারে না, পুরো টাকাটি তারা কাজে লাগাতে পারে না, টাকা ফেরত আসে। অনেকেই বলেছেন বিভিন্ন প্রাক বাজেট আলোচনায় আরো বেশি বাজেট করা উচিত ছিল। আসলে বাজেট তো আমরা এত দুর্নীতির পরেও, এত অব্যবস্থাপনার পরেও আমরা কিন্তু বাজেট বাস্তবায়ন করতে পারি না। এরকম কিন্তু অন্যান্য অনেক জায়গায় রয়েছে। কৃষিতে একটু 48 বছরে ব্যাপক বিবর্তন ঘটেছে। এটা মাইক্রো ক্রেডিটকে আমরা স্বাগত জানাই। গ্রামাঞ্চলে আমরা রেমিটেন্সকে আমরা ধন্যবাদ দেই। যেটা সবচেয়ে বেশি ধন্যবাদ দিব আধুনিক পদ্ধতির চাষবাস, যেটা মাননীয় কৃষিমন্ত্রী আরো ভালো বলতে পারবেন। আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট, নতুন ধরনের বড় 19 এগুলা যে হয়েছে, এগুলার আবিষ্কারের ফলে কৃষিতে গবেষণা এসেছে। আরেকটি বিষয় হচ্ছে কৃষি ইনপুট, যেটা নাকি কৃষির যে উৎপাদ, যে সার, বীজ, সেচ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অতীতে যেগুলো বিশৃঙ্খলা শুনেছিলাম, এগুলা কিন্তু গেল 10 বছরে যে যাই বলুক না কেন অনেক বেশি আমরা ডিসিপ্লিন দেখতে পেয়েছি। তারপরে কিন্তু কৃষি একটা সারপ্লাস কৃষিতে রূপান্তরিত হয়েছে। আপনি জানেন কিনা, আমরা কিন্তু কিছুদিন আগে 30,000 মেট্রিক টন চাল রপ্তানিও করেছিলাম। সেটা নিয়ে অনেক আলোচনা ছিল যে আমরা কিন্তু এখন সারের মতো অনেকটা, সারের কিন্তু একটা ডাইনামিক চেঞ্জ আনা হয়েছে ফার্টিলাইজার ব্যবস্থাপনায়। আমরা কিন্তু লিন পিরিয়ডে আমরা কিন্তু এক্সপোর্ট করি, পিক পিরিয়ডে ইম্পোর্ট করি। এইটার ব্যাপারেও কিন্তু অনেক সমালোচনা ছিল। এই যে আমাদের কৃষি ব্যবস্থাপনা একটা ডাইনামিক পরিবর্তন হয়েছে, উত্তরের কৃষি আমরা দক্ষিণে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে পরিবর্তনগুলোর ফলে আমাদের কৃষিও কিন্তু সারপ্লাস হয়ে গেছে। এই যে শুধুমাত্র আমরা যদি কৃষির বরাদ্দের উপরে চোখ রাখি তাহলে হবে না। কৃষি ব্যবস্থাপনা, উন্নত জাতের কৃষি পণ্যের উৎপাদন, কৃষি বন্টন ব্যবস্থা, তারপরে কৃষি বিতরণ ব্যবস্থা, কৃষি বিপণন ব্যবস্থা, এগুলো নিয়েও ভাবার সময় এসেছে। কৃষির গবেষণা, মামুন ভাই আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনার কাছে আসবো, একটু যুক্ত হতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যে কথাটি বলছিলেন, কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া দিনে, দুটি বিষয় তিনি তুলেছেন। প্রথম বিষয়টি হচ্ছে এইটিতে কতটুকু রেসপন্স পাওয়া যায়, সেই বিষয়টি তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি যখন কেউ 10% আপনার কর দিয়ে সেই কালো টাকাকে সাদা করার সুযোগ পাচ্ছেন, আর অন্যরা যখন যারা 20-25% আমরা যেটি জানি যে কোম্পানিগুলো আপনার 32.5% কর দিচ্ছেন,
তো সেই জায়গাগুলোতে তারা নিরুৎসাহিত হবেন কিনা সেই প্রশ্নটি তিনি রেখেছেন। আর আপনার 10% দিয়েই কালো টাকাকে সাদা করে ফেলতে পারছেন, এটিও একটি বৈষম্য তৈরি করছে কিনা মাননীয় পরিকল্পনা মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। প্রথমে জনাব ডক্টর মজিদের এই যে আপনি গুরুত্ব দিচ্ছেন যে মানে কালোকে সাদা করার জন্য, এটা পুরনো ইস্যু আমাদের ইকোনমিতে। এটা এবার প্রথম নয়, অনেকদিন যাবৎ সরকার নানা টুপ দিয়ে 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 কিন্তু মাছ খাচ্ছে না। এই মাছটাকে কিভাবে গেলানো যায় নানা ধরনের ইউজ করা হচ্ছে। এইবার যে সে 10% রয়ে গেছে, কিন্তু আরো কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আগে আমি যতটুকু শুনেছিলাম, এই দেওয়ার পরেও আবার পরে প্রশ্ন করার একটা সুযোগ ছিল। টাকা জমা দিল, কিন্তু আবার দেখা যায় পরে সেই ব্যক্তিকে ডেকে তাকে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে তুমি এই টাকাটা পেলে। এইবার এটাকে বোধ হয় এলিমিনেট করা হয়েছে। দ্যাট ইজ এ বিগ বিগ জাম্প। আমার মনে হয় এটা একটা এডিশনাল টুপ হবে। তবে ইট রিমেইনস টু বি সিন যে যদি আপনি ঘোড়াকে নিতে পারেন পানির কাছে, না খাইলে আপনি কি করবেন। আমরা ঘোড়াটাকে বারবার নিয়ে যাচ্ছি, এবার আবার নিচ্ছি, আশা করি এবার ফল হবে, অতীতে না হলেও। আমি যে বিষয়টা যেন মামুনের কয়েকটা বিষয় এখানে ভেরি ইন্টারেস্টিং। আমরা আশা করছি কেন এই যে আমরা 8.2 কয়েকটা জিনিস এখানে আছে, সেটার প্যারিবাস শুধু আদার থিংস বিং সেম, আদার থিংস নয়, ওয়ান থিং শুধু আমরা কনসার্ন, আদার থিংস নিয়ে কনসার্ন নই অ্যাট অল। আমরা মনে করি আদার থিংস আমাদের বাধা দিবে না। কোভিড হলো একমাত্র অনিশ্চিত এলিমেন্ট, বাকিগুলো মোটামুটি আমরা নিশ্চিত। রিমিটেন্স নিশ্চিত, রিজার্ভ নিশ্চিত, কৃষি আমার সহকর্মী আছেন নিশ্চিত, ধরে নিচ্ছি আমরা বাজ পড়ে মরে যাই সে ভিন্ন কথা, স্বাভাবিক নিয়মে। সুতরাং একমাত্র অনিশ্চয়তা হলো আমাদের কোভিড, এইটাকে আমরা মোকাবেলা করতে হবে। আশা করছি এইটা নামবে। আরেকটি কারণ মনস্তাত্ত্বিক কিছুটা দেখা গেছে অতীত ইতিহাসে, আফটার এভরি ইমার্জেন্সি, মেনমেড হোক বা প্রাকৃতিক হোক, মেনমেড ওয়ার হতে পারে, আমাদের মহান মুক্তিযুদ্ধ হতে পারে যেটা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনার মনে আছে মুক্তিযুদ্ধের পরে প্রথম বাজেট 72-তে বঙ্গবন্ধুর প্রায় 7 না 8 পয়েন্ট গ্রোথ হয়েছিল, রেকর্ড ফর অল টাইমস। কখন এটা হয়নি, কেন হয়েছিল? কারণ মানুষের তখন একটা নতুন বাড়ি ফিরে এসেছে, নিজের ঘরে গেছে, নিজের জমিতে গেছে, বাড়তি ইন্টারেস্ট, বাড়তি পরিশ্রম সারা দেশে। মতিঝিল হাই স্কুলের উঠানে ধান লাগিয়েছিল, আমি দেখেছি নিজে। মতিঝিল হাই স্কুলের উঠানে ধান লাগানো হয়েছিল বঙ্গবন্ধুর আহ্বানে, যে বিশ্ব করে ফলাও। ঠিক তেমনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে গ্লোবালি ইকোনমি জাম্প করেছিল কয়েক গুণ। আমরা আশা করছি আমাদের এখানেও এই কোভিডের পরে একটা সুযোগ আসবে ইকোনমি জাম্প করার। আপনি দুর্নীতির বিষয়টা অত্যন্ত পপুলার। দুর্নীতি নট অনলি ইন হেলথ, দুর্নীতি অ্যাক্রস দ্য ইকোনমি, কম বেশি মাপজুক করার মতো টাইম এখানে নেই, গবেষণা আমি করিনি, বাট ইট ইজ দেয়ার। এইটাকে মোকাবেলা সরকার করছে নানাভাবে। একটা জিনিস কিন্তু আমরা যারা ক্রিটিসাইজ করি, আমি নিজেকে সহ, সরকারের একটা অসুবিধা আছে। সরকার তো আইন প্রয়োগ করে এটা করতে হচ্ছে। আপনি সুশাসনের কথা বলেন, আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট for society. Let 100 criminal go, but one innocent man should not be brought into. But এই ধরনের মানে একটা প্রিন্সিপাল আছে। আমাদেরকে আইন প্রয়োগ করতে হয় বলে দুর্নীতিবাজরা আইনের সুযোগ নেয়, আইনের আশ্রয়ে যায়, আইন তাদেরকে আশ্রয় দেয়, হুইচ ইজ রাইট, দিতে হয়। সুতরাং এই সুযোগে অনেক সময় আমরা যে ক্ষিপ্রতা নাগরিকরা আশা করেন বা আপনি উপস্থাপক মহোদয় আশা করেন, সেই ক্ষিপ্রতা আর সেই হার্ডনেস আমরা দেখাতে পারি না। আবার আমরা আশা করছি আমাদের এসিসি কে স্ট্রেংথেন করা হয়েছে নানাভাবে, এখানেও আমরা ধীরে ধীরে সিচুয়েশন উইল চেঞ্জ। মাইক্রো ক্রেডিটের কথা বলছেন জনাব মামুন, ভেরি ইন্টারেস্টিং। গ্রামাঞ্চলে যারা আসে, এই গ্রামীণ ইকোনমিতে আছে, এর একটা রোল আছে, এটা আমি দেখবো। আরেকটা পয়েন্ট তিনি বলছেন ব্যবস্থাপনা, ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা এগেইন লাইক দুর্নীতির মতো, দুর্নীতি যেমন ইউনিভার্সাল ইন দিস কান্ট্রি, ব্যবস্থাপনা আনফর্চুনেটলি আমরা জাতি হিসাবে এখনো ওয়েল অর্গানাইজ হতে পারিনি। আমাদের অনেক কোঅর্ডিনেশন ডিফিকাল্টিজ আছে, আমাদের অনেক কি বলবো কাজ না করার প্রবণতা ভয়ঙ্কর, একদিনের ছুটি পেলে 3 দিন বাড়িয়ে দেয়, এইগুলা তো স্বাভাবিকভাবে আমাদের আছে। এগুলা সাংস্কৃতিক বৈশিষ্ট্যও বটে, সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে সম্মান করে আমাদের এগোতে হচ্ছে। টেকিং অল দিস থিংস টুগেদার, মামুন সাহেবের কথাটাকে ঘুরিয়ে বললাম, লিভিং অল থিংস, টেকিং অল দিস ডিফিকাল্টিজ টুগেদার, আমি মনে করি যে বোধহয় আমরা সম্ভাবনা আছে। এক্সেপ্ট ওয়ান থিং, কোভিড যদি বিশ্বব্যাপী আমাদের একা লিঙ্গার করবে না, এলোন বাংলাদেশ উইল নট কাম আন্ডার ইট। যদি গ্লোবালি করে আমরা হব, দুনিয়া সব যেখানে যায় আমরা যাব, এটা ভয়ের কোনো ব্যাপার নেই। একটা জিনিস মনে রাখা দরকার, সারা বিশ্বের অল ইকোনমিজ টু দ্য ওয়েস্ট, যেখানে আমরা বেচা বিক্রি করে খাই, দে আর ওপেনিং আপ, দে আর ওপেনিং আপ। ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে আমাদের হাইয়েস্ট এক্সপোর্ট
ডেস্টিনেশন দে আর ওপেনিং আপ। তারা ওপেন করে যদি দেখে আমরা জাপ বন্ধ, কারবার করছি না, গো টু এনাদার দোকান, আরেক দোকান যাবে, আমরা চিরদিনের জন্য এই সুযোগ হারাবো। এই রিস্ক আমরা নিতে পারি না। আমরা মৃত্যু কেউ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন উঠে না। মৃত্যুর ঝুঁকি আমি জানি, আমরা জানি আছে, কিন্তু আরো ভয়ঙ্কর ঝুঁকি হলো ইকোনমিটাকে একদম মুখ তুলবে, ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, যেখান থেকে উঠে দাঁড়াবার মতো শক্তি বাংলাদেশের থিন ইকোনমিক বেসে সম্ভব নয় বলে আমরা মনে করি। সুতরাং এই ঝুঁকিটা আমরা নিয়েছি। আমরা মনে করি উই মে বি এবল টু ক্রস, নট মেবি, উই উইল ইনশাআল্লাহ ক্রস, আশা করি। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি একটা দর্শকের ফোন নিয়ে আবারও আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আমি সামাদ বলছি লেবানন থেকে। জি জি মানে আমরা এই যে লেবানন যার প্রবাসী আছি বুঝছেন নি, আজকে 9 মাস ধরে আমরা এই দেশে ডলারের সংকটে আছি বুঝছেন নি। তো আমরা দেশও টাকা পাঠাইতে পারতেছি না, কাজ থাকলেও টাকা পাঠাইতে পারতেছি না, বা অনেকেরই কাজ নাই, বেশিরভাগ লোকেরই কাজ নাই। তো জি আমি সামাদ বলছি। আসসালামু আলাইকুম। জি আপনার শুনতে পাচ্ছি, আপনি বলুন, প্রশ্নটি বলুন। জি আমরা এই দেশে আমরা এই দেশে অনেক সংকটে আছি বুঝছেন নি। এই যে ডলার নিয়ে ধরেন এই দেশে আমরা কাজ, অনেকেরই কাজ নেই, আবার অনেকের কাজ আছে, কাজ থাকলেও আমরা 9 মাস ধরে টাকা পাঠাইতে পারতেছি না ডলারের সংকটের কারণে। জি তো এই দেখলাম আমাদের মন্ত্রী সাহেবেরা বলতেছে যাকে এই করোনা মহামারীর মাধ্যমে রেমিটেন্স, ভালো রেমিটেন্স দেশে আসতেছে। তো আমাদের দিকে তো একটু নজর দেওয়ার দরকার সরকারের এই বিষয়ে। জি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তরের চেষ্টা করব। মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে একটু যুক্ত হতে চাই। মাননীয় কৃষিমন্ত্রী, আপনি শুনছিলেন যে আমাদের একজন প্রবাসী শ্রমিক বলছিলেন, সঙ্গে এই ব্যাপারে একটু যোগ করতে চাই আমি যে রেমিটেন্স বেড়েছে, রিজার্ভ বেড়েছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে বিষয়গুলো বলছিলেন, তো এই ক্ষেত্রে অর্থনীতি বিশ্লেষকরা অনেকেই বলছেন যে আমাদের প্রবাসী যারা শ্রমিকরা রয়েছেন অনেকে এর মধ্যে দেশে ফেরত এসেছেন, যে তারা আর পরবর্তীতে যেতে পারবেন কিনা, বা যারা আছেন তারাও যে জমানো টাকাগুলো রয়েছে সেগুলো সব ফেরত পাঠিয়ে দিচ্ছেন এই বর্তমান করোনার বাস্তবতায়। সে কারণেই আমাদের রেমিটেন্সের সংখ্যাটাও বেড়েছে, রিজার্ভও বেড়েছে। তো এটি আসলে দীর্ঘমেয়াদে বাড়বে কিনা সেই প্রশ্ন কিন্তু রয়েই গেছে। এখন একজন প্রবাসী শ্রমিক বলছিলেন যে তিনি এখন লেবাননে আছেন, সেখান থেকে তিনি ডলার সংকটের কারণে টাকা থাকলেও পাঠাতে পারছেন না। তো এই বিষয়গুলো আগামী অর্থ বছরের বাজেটে আপনারা বিবেচনা নিয়েছেন কিনা মাননীয় কৃষিমন্ত্রী? আমরা লক্ষ্য করছি, শুধু আমরা না, এই করোনা ভাইরাসের সংকট বা কোভিড-19 সংকট এটা সারা পৃথিবী, উন্নত অনুন্নত সকল দেশে, উত্তর আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকার দেশ, ইউরোপ এবং এশিয়ার সকল দেশে এটা সংক্রমিত হয়েছে। এবং অনেক অর্থনীতিবিদ, অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন মিডিয়ায় সকলেই বলছে যে একটা অর্থনৈতিক মন্দা হবে, এমনকি বলছে মহামন্দা সংকট হবে। লেবানন তো তার থেকে বাইরে নয়, লেবানন অর্থনৈতিকভাবে অত উন্নত দেশ না, এবং তাদের এক সময় ছিল, এই মুহূর্তে তাদের অর্থনীতি অত জোরালো কোনো অর্থনীতি না। কাজে আমার ধারণা যে তাদের এখানে হয়তো ডলারের সংকট হয়েছে, টাকা পাঠাতে পারছে না। তো সারা পৃথিবীর ইকোনমি যদি ঘুরে দাঁড়ায় বা বেশিরভাগ উন্নত দেশগুলো, সেই ক্ষেত্রে হয়তো লেবাননও কিছুটা হবে। লেবাননের প্রভাব আবার ওই ওয়েল প্রডিউসিং কান্ট্রি যেগুলো, সৌদি আরব, তারপরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যারা তেল লিকর, তাদের অনেক প্রভাব রয়েছে। লেবানন থেকে তারা সবজি, ফলমূল এগুলো আমদানি করে। এই সকল কারণে আমার মনে হয় যে সমস্যা হয়েছে। তারা অনেক আরব দেশগুলোতে খাবার সরবরাহ করে থাকে, সেই ক্ষেত্রে সমস্যার কারণে তারা পাঠাতে পারছে না। আর অন্যান্য দেশে আপনি যেটা বলছেন, এটি সবাই তো আস্তে আস্তে ইকোনমিক, তারা অর্থনৈতিক কার্যক্রম পুনর্বহাল করছে। সেটি যদি করে তাহলে রিমিটেন্স কমার খুব কারণ আছে বলে আমরা মনে করি না। জি কৃষিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে বিষয়টি কিছুটা বলেছিলেন স্বাস্থ্য খাত নিয়ে, যে স্বাস্থ্য খাত তাদের যে বরাদ্দকৃত বাজেটের টাকা সেটি তারা খরচ করতে পারে না, তারা সক্ষমতা নেই, এরকম বিষয়গুলো আলোচনায় এসেছে। কিন্তু মূল বিষয় যেটি হয়েছে যে এই অভিযোগটি কিন্তু রয়েছে যে স্বাস্থ্য খাতে যেটি বরাদ্দ দেওয়া হয় সেটি হচ্ছে আপনার অবকাঠামোগত উন্নয়নের দিকে বেশি নজর দেওয়া হয়, যন্ত্রপাতি কেনার দিকে নজর দেওয়া হয়। বিএমএর মহাসচিব গত 2-1 দিন আগে একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে যন্ত্রপাতি না কিনলে হাসপাতালের পরিচালককে বদলি করার নজিরও রয়েছে। কিন্তু
একজন চিকিৎসকের বিপরীতে যে 5 জন স্বাস্থ্যকর্মী অর্থাৎ নার্স থেকে শুরু করে একেবারে ওয়ার্ড বয় পর্যন্ত সেই জায়গাগুলোতে নজর নেই, জনবল বানানোর দিকে নজর নেই। এ কারণেই স্বাস্থ্য খাত থেকে আমরা যথেষ্ট পরিমাণ সেবা নিতে পারছি না। এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন মাননীয় কৃষিমন্ত্রী? না, স্বাস্থ্য খাতে অবশ্যই আপনার এই জনবল একটা বিরাট সমস্যা ছিল, এবং ব্যবস্থাপনায় যেটি মামুন সাহেব বলেছেন আমি সেটার সাথে অনেকটাই একমত। আমরা মাঠে জনপ্রতিনিধি হিসাবে কাজ করি, তৃণমূল পর্যায়ে কি হয় দেখি। একটা হসপিটাল আমার যেখানে 34 জন ডাক্তার দরকার, গত 3 বছর যাবত 3 জন ডাক্তার আছে। যেখানে 100 বেডের হসপিটাল আমি করেছি, 6 তলা 7 8 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে 5 তলা করা হয়েছে, লিফট দেওয়া হয়েছে, 1 বছরের বেশি হলো, সেটা আমি এখনো চালু করতে পারছি না। সেখানে এসি টেসি সহ একদম সুন্দর আপনার আছে, এই অপারেশন থিয়েটার আছে, সবকিছু আছে। জি মাননীয় মন্ত্রী, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। এই যে আপনি যেটি বলছেন না যে অবকাঠামোগত খাতে আমরা ব্যয় করেছি, আমরা যন্ত্রপাতি কিনেছি, কিন্তু সেগুলো যারা পরিচালনা করবেন সেই জনবলের দিকে আমরা নজর দিচ্ছি না। অতি সম্প্রতি এটা এই সরকার এসে অবকাঠামোগুলো করেছে, এত অবকাঠামো ছিল না। নতুন নতুন হসপিটাল জেলা পর্যায়ে হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, এগুলো আগে ছিল না। যে আগে ছিল না, কিন্তু মাননীয় মন্ত্রী জনবল না থাকার কারণে এই অবকাঠামোর সুফলগুলো আমরা নিতে পারছি না, সেটি হচ্ছে প্রশ্ন। কিন্তু জনবল তো রিক্রুট করা হচ্ছে, তারপরে আরো স্কিল ডেভেলপমেন্ট আমরা চিন্তা করেছি, এগুলো তো সময়ের ব্যাপার। যেমন আমাদের কিছু ডাক্তারকে বিদেশ থেকে ট্রেনিং করে আনা দরকার। আমরা ইচ্ছা করলে নিজেদের স্কলারশিপ, আগে বিদেশি স্কলারশিপ, কমনওয়েলথ বিভিন্ন গ্র্যান্ড থেকে তারা যাইতো ট্রেনিং। আমরা আমাদের ডাক্তারকে আমরা প্রত্যেক বছর 300-400 ডাক্তারকে আমরা ইউকেতে বিভিন্ন দেশে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় বা মডার্ন লেটেস্ট টেকনোলজির সাথে তাদের কি করায় নিয়ে আসতে পারি। এটি একটা দিক গেল, এগুলো আমাদের সময় সাপেক্ষ। আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটি হলো একটা দেশের সুউচ্চ প্রবৃদ্ধির জন্য সামাজিক এবং ভৌত অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং একটা দেশের উন্নয়নের জন্য সেই অবকাঠামোগুলো কি কি ছিল। বিদ্যুতের ক্ষেত্রে আমাদের চরম ঘাটতি ছিল। আমি অনেক সময় বক্তৃতা করতাম গ্রাম দেশে যে বিদ্যুৎ হলো মানুষের দেহ, এই আধুনিক ইকোনমি অর্থনীতিতে রক্তের মতো, যেমন রক্ত দরকার তেমন বিদ্যুতের দরকার, পাওয়ারের দরকার, এনার্জির দরকার। সেই এনার্জি গ্যাস এবং বিদ্যুৎ দুটারই আমরা সমাধান করেছি। আমরা হাইওয়ে করেছি চিটাং থেকে ঢাকা, ঢাকা থেকে টাঙ্গাইল, আমরা অর্থনৈতিক জোন করেছি, সেখানে গ্যাস, বিদ্যুৎ, তারপর পানি এবং সাইট উন্নয়ন এগুলো করে দিয়েছি। এই দেশটা কিন্তু ইকোনমিটা একটা জাম করার মানে একটা যাই বলেন একটা জাম করার পর্যায়ে ছিল। এই কোভিড এসে এই সম্প্রতি সবচেয়ে বড় ছিল আপনার ইনফ্রাস্ট্রাকচার। সবাই বলতো যে বিদ্যুৎ নাই, আমি কেন শিল্প কারখানা করবো। আমি ব্যাংক থেকে লোন নিয়ে 2 বছরও বিদ্যুৎ পাই না, গ্যাস পাই না। সেই সমস্যাগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠেছি এই সরকার যেভাবেই হোক। মাননীয় মন্ত্রী, এই জায়গাতে আমি আপনার সঙ্গে একমত, আপনাকে ধন্যবাদ। আমি একটু পরিকল্পনা মন্ত্রীর কাছে খুব অল্প কথা জানতে চাই। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী যে বিষয়টি বলছিলেন যে বিদ্যুৎ খাত, হ্যাঁ একটা সময় বিদ্যুৎ খাতে অনেক সমস্যা ছিল, বিদ্যুতের ঘাটতি ছিল। এখন এই আপনাদের সরকারের সময় সেইটির অনেকটাই উন্নত হয়েছে, কিন্তু যদি আপনারা বিদ্যুৎ খাতে সেই উন্নয়নটি করতে পারেন, স্বাস্থ্য খাতে কেন পারেননি? এই কোভিডের সময়টাতে আমরা দেখেছি, গত 2 দিনের কথা যদি আপনাকে আমি বলি, আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরির সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে গ্রেফতার হয়েছেন। গতকালকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওষুধ চুরির সময় সেখানকার কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন। আজকে আমাদের গণমাধ্যম সহ কয়েকটি জায়গায় আপনার একটি রিপোর্ট যাচ্ছে যে এই মাস্ক আমদানির জন্য যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই কোম্পানিগুলো দুর্নীতি করছে। তো এই জায়গাতে স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য খাতের সঙ্গে যারা ব্যবসা করেন তাদের দুর্নীতি কেন দমন করা যায় না মাননীয় পরিকল্পনা মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলা দরকার, আপনি এর আগেও বলেছেন ডাক্তারের ঘাটতি। সম্প্রতি বুঝে 1-1.5 মাসের আগে 4000 ডাক্তার আমরা নিয়েছি, আরো 6000 ডাক্তার নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এটা নন ক্যাডার হিসাবে পিএসসির মাধ্যমে নেওয়া হবে। শুধু ডাক্তার নয়, নার্সও আরো কয়েক হাজার নেওয়া হবে। 6000 নিয়েছেন, কিন্তু এটি কোভিড পরিস্থিতিতে নিয়েছেন। হ্যাঁ, কোভিড পরিস্থিতি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার অর্ডার দিয়েছেন প্রত্যেক জেলা হাসপাতালগুলোকে
অক্সিজেনের প্রতুল আছে, প্রতুল সাপ্লাই দিতে হবে, হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, এবং আইসিইউ ইউনিট প্রতি জেলা হাসপাতালে স্থাপন করতে হবে। এই যে নতুন দুটা প্রকল্প আমরা প্রায় ২৫০০ কোটি টাকা দিলাম এই কোভিডের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এইগুলোর মেজর অংশ ব্যয় হবে এই সকল ক্যাপাসিটি বৃদ্ধির জন্য। আপনি চুরির কথা বলেছেন, ওষুধ চুরি করে বিক্রি করে। আমি জানি, আমি তো এদেশের নাগরিক, লুকাবার কি আছে। নানাভাবে আমরা চেষ্টা করছি, এমনকি গ্রামে যে কমিউনিটি ক্লিনিক গুলোতে আমরা ওষুধ সাপ্লাই দিই, সরকার শেষ পর্যন্ত প্যাকিং এর রং বদলে দিয়েছে। সরকারের যে একই ওষুধ বাইরে যদি প্যারাসিটামল সাদা রং হয়, এখানে আমরা সবুজ রং দিয়েছি যাতে বাইরে বিক্রি করা ডিফিকাল্ট হয়। উই আর ট্রাইং নানাভাবে, কিন্তু এখানে দুর্নীতি আছে। তবে স্বাস্থ্য খাত কেন, আমার খাতেও আছে, আমি বলবো, এক হাত বলবো না, কম আর বেশি মাপজোকের বিষয়, এইটার পর্যায়ক্রমে এটা। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে। ডক্টর আব্দুল মজিদ, শুনছিলেন যে পরিকল্পনার যে বিষয়টি বলছেন যে তারা চেষ্টা করছেন, এবং এটি তো আমরাও দেখেছি যে সরকারি হাসপাতালগুলোতে ওষুধের রঙও আলাদা করে দেওয়া হয়েছিল, তারপরেও সেই জায়গাগুলোতে দুর্নীতির চিত্র রয়ে গেছে। এটি রোধ করার উপায় কি? অল্প কথায় আব্দুল মজিদ স্যার। আবার একটু আমি কথাটা ফলো করতে পারি নাই। মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে বিষয়গুলো বলেছেন যে স্বাস্থ্য খাত সহ সকল খাতের দুর্নীতি দমন করার জন্য নানান রকম ব্যবস্থা তারা নিয়েছেন, কিন্তু তারপরেও সেটি রয়েই যাচ্ছে। তো এই দুর্নীতি দমনের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা ডক্টর আব্দুল মজিদ স্যার? জি জি জি, ধন্যবাদ। আমি এখানে ওই আমার আগের কালো টাকার প্রসঙ্গ নিয়েও একটু বলি, লিঙ্ক আছে। সেটা হচ্ছে কালো টাকা ঘোষণা করার যে জন্য 10% এখন ঠিক আছে ইনসেন্টিভ দেওয়া হয়েছে, কিন্তু এটা কাজ হবে না যদি এর সাথে আর একটা স্ট্রাকচার না থাকে। স্ট্রাকচারটা হচ্ছে এই যে অভিযান চালাতে হবে, অভিযান চালিয়ে ভয়টা সৃষ্টি করে যে তুমি যদি এইটা না করো আমি কিন্তু এই ব্যবস্থায় যাব। আমরা অতীতে দেখেছি ওই শুধু এই ধরনের সুযোগ দিলেই সে আসবে, সে মনে করবে না ঠিক আছে আরো 2 বছর পরে দেই, আরো দেরি করে দেই, 10% তো এরপরে যদি আরো কম দেয় বা ইত্যাদি দেয়। এটা লক্ষ্য করার বিষয়। আমার মনে হয় রিভাইজ বাজেট আলোচনার সময় বা বাজেটের এর সময় এই বিষয়টুকু একটু দেখা দরকার। কারণ ওই যে দুর্নীতির কথাটা ওই কারণেই উঠছে যে দুর্নীতি প্রচেষ্টা অবশ্যই নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে, কিন্তু আসলে কমছে না। এর কারণ প্রশ্রয় কোনো না কোনো জায়গায় পাচ্ছে বা পাওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হয় না এটা দেখছে, এবং ব্যবস্থা নিলেও তার প্রতিকার হয় না এটাও দেখছে। সুতরাং আস্থা সৃষ্টির ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি, আমি যদি দেখি যে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হতে চাই মামুন রশিদের সঙ্গে। মামুন ভাই, মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে বিষয়টি বলেছেন আপনার অনেক কিছু বক্তব্যের সঙ্গে তিনি একমত, তবে তিনি একটি বিষয়কে শুধু অন্তরায় ধরছেন, সেটা হচ্ছে কোভিড পরিস্থিতি। এটির উন্নতি হলেই যে 8.2% ধরা হয়েছে সেটি অর্জন করা সম্ভব হবে বলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মনে করেন। মামুন ভাই, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আমি আসলে নিয়ে এত হাঙ্গাপ হওয়ার মতো লোক না। আমি যেটা অর্থনীতির ভাষায় আমরা যেটা সংক্ষেপে বলেছি, যদি প্রবৃদ্ধির বেসটা যদি কমে যায় পরে একটা সাধারণত উল্লম্ফন হয়। এটাকে মাননীয় মন্ত্রী বলেছেন যে সাধারণত কোনো সমস্যাতে দেখা যায় মেঘের পরে সূর্য হাসে, এরকম হতেই পারে, বাট এটা তো এরকম না। এইটার ওই যে বললাম যে প্রবৃদ্ধিকে যারা যারা ধাবিত করে কিংবা পরিচালিত করে তাদের উপরেও কিছুটা নির্ভর করে। মাননীয় আজকে যদি বলা হয় আলোচনায় কে জয়ী হলেন আমাদের সকলের আলোচনায়, আমাদের সকলের আলোচনায় জয়ী হলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী। উনি একটি কথা বলেছেন খুব সরল ভাবে যে আমরা টোপ দেই, তো টোপ অতীতে কাজে লাগে নাই, ভবিষ্যতে যে কাজে লাগবে আমি কনভিন্স না উনার। চেষ্টা করে যেতে হবে। আমার বাবাকে যদি জিজ্ঞেস করতেন, উনি সরকারি কর্মকর্তা ছিলেন, মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সো অনেক বছর সরকারের কাজ করেছেন। সো উনি বলতেন বাবা চেষ্টা করে যেতে হবে, ওই যে 7ম জর্জ চেষ্টা করেছেন, তোমার 6ষ্ঠ জর্জ, তোমাকেও চেষ্টা করতে হবে। সো আমি চেষ্টা করে কামিয়াব হতে পারি, নাও হতে পারি। এখানে কামিয়াব না হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে যে কারণ ওই যে আমি কেন দিব, আমার যদি ব্যাংকের লাইসেন্স দরকার না হয়, ইন্স্যুরেন্সের লাইসেন্স দরকার না হয়, ফার্মাসিউটিক্যালের লাইসেন্স দরকার না হয়, আমি কালো টাকাকে কেন সাদা করব? আমি রিটায়ার করে বৃদ্ধ বয়সে এই টাকা আমার ছেলেপেলের কাছে বিদেশে নিয়ে যাব, আমি তারপরে আমার ফিক্সড ডিপোজিটকে দেখাবো না। ওই যে যদি ভয় দেখাতে পারি কিংবা আইনগতভাবে যদি তাকে বাঁধতে পারি তাইলে হবে। তো এটা আমি কেন বললাম এই প্রসঙ্গে প্রবৃদ্ধির সাথে মিলিয়ে, তার কারণ হচ্ছে ওই যে মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন আমাদের ব্যবস্থাপনা সংকট,
যেটা পরিকল্পনা মন্ত্রী বলেছেন, এবং আরেকটা বলেছেন সামাজিক সংকট, আমাদের সমাজের যে জি মামুন ভাই, দ্বন্দ্বের মধ্যে সকল কোনো সংকট দল- কাটিয়ে আমরা সফল হব সেই প্রত্যাশা করি। আমার হাতে সময় শেষ হয়ে গেছে, নাহলে আরেকটু শুনতে পারতাম। মামুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকেও। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, আপনাকেও। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।